আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৩৫ বছর পর আজ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। স্বামীর মরদেহ দেখতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মুন্সিগঞ্জ কারাগার থেকে আনা হয়েছে ঢাকায়। গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকট। পোশাক শিল্প সহ কলকারখানা উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। আবারও বন্ধ মহেশখালীর এলএনজি টার্মিনাল। এবং চিকিৎসক সংকটে কুড়িগ্রামের সরাসরি হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে জাতীয় সংসদের সদস্যরা সরাসরি ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। ভোট দিবেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে অসুস্থ থাকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারবেন না। এই নির্বাচনে জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের বিজয় অনেকটাই নিশ্চিত। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সংসদ সদস্যদের ভোট গ্রহণ শেষে আজই প্রকাশিত হবে ফলাফলের গেজেট। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। কাল বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে 12 ঘন্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকাল 6টা 15 মিনিটে তাকে মুন্সিগঞ্জ কারাগার থেকে পুলিশ ভ্যানে করে পুলিশি পাহারায় ঢাকায় আনা হয়েছে। এর আগে জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফি ডাক্তার দীপু মনির 12 ঘন্টার প্যারোল মঞ্জুর করেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে। প্যারোলের সময় ডাক্তার দীপু মনি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখার পাশাপাশি দাফন কার্যক্রমে উপস্থিত থাকতে পারেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে ডাক্তার দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন। পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার হওয়ার কথা রয়েছে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকটে পোশাক শিল্প সহ কলকারখানার উৎপাদন প্রায় 40% কমে গেছে। গ্যাসের চাপ না থাকায় অনেক সিএনজি পাম্প বন্ধের পথে। বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। গাজীপুর থেকে মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট, আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গাজীপুর শিল্পাঞ্চলে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। চাপ না থাকায় গ্যাস চালিত জেনারেটরগুলো বন্ধ। ফলে পোশাক শিল্পের উৎপাদন প্রায় অর্ধেক কমে গেছে। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে কারখানা। এতে একদিকে বাংলাদেশ যেমন ক্রেতা হারাবে, অন্যদিকে পোশাক শিল্পের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। গত 3 দিন যাবত গ্যাসে একদম টোটালি বন্ধ সরবরাহ। গ্যাস এই অবস্থা চলতে থাকলে মালিক তো ফ্যাক্টরি চালাতে যাচ্ছে, অটোমেটিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং সবাই এখানে প্রায় 700 লোকের কর্মসংস্থানগুলো তাদের হারাবে। এদিকে সিএনজি স্টেশনগুলোতেও নেই গ্যাসের চাপ। স্বাভাবিক অবস্থায় একটি সিএনজি স্টেশনে যেখানে 3000 থেকে 3600 পিএসআই গ্যাসের চাপ থাকার কথা, সেখানে গ্যাসের চাপ রয়েছে মাত্র 80 থেকে 120। ফলে সিএনজি চালিত যানবাহন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছে না গ্যাস। চালকরা বলছেন সংসার চালানো তো দূরের কথা, জমার টাকাও উঠছে না তাদের। আজকে 3 দিন যাবত আমাদের পাম্প বন্ধ, আমাদের একেবারে জিরো, মিটারে কোনো রিডিংই ওঠে না। আমরা ভাড়া গাড়ি চালাই, আমাদের 700 টাকা জমা দিতে হয়। মালিক তো তা বুঝবে না, গ্যাস ছাড়া আমরা গাড়ি চালাতে পারতেছি না। সুতরাং এই গ্যাসের জন্য মনে করেন যে ফ্যামিলি নিয়ে এখন বর্তমানে আমার রাস্তায় বসতে হবে। আমি সরকারের কাছে আবেদন করি এই সেবাগুলো যত দ্রুত তারা দেখে, এগুলোর প্রতি যত আগ্রহ করে, এগুলো সমাধান করে। এদিকে গ্যাসের অভাবে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত গ্যাসের সংকট। আর সরকারের কাছে আবেদন
বিনীত রিকোয়েস্ট যাতে গ্যাসের সংকট নিরসনের জন্য অনেক কিছু করে, কারণ রান্না বান্না কইরা ফ্যামিলির সবাইকে খাওয়াইতে হয়, তো এই জন্য অনেক ঝামেলার মধ্যে আছে। গ্যাস সংকট নিরসনে দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের শিববাড়ি সিএনজি স্টেশনের সামনে আছেন গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। মহেশখালীতে এলএনজি ভাসমান টার্মিনালের ত্রুটির কারণে দীর্ঘ 27 দিন পর একদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফেরার পর স্বস্তি ফিরলেও পুনরায় আবার সেই সংকট দেখা দিয়েছে। তীব্র আকার ধারণ করেছে এই সংকট। ফলে গাজীপুরের আবাসন খাত, শিল্প খাত এবং সিএনজি স্টেশনগুলোতে মারাত্মক ধরনের প্রভাব পড়েছে। শিল্প কারখানার মালিকরা জানিয়েছেন গ্যাস সংকটের কারণে তাদের গ্যাস চালিত যে জেনারেটর সেগুলো বন্ধ হয়ে গেছে। ফলে তাদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে, তাদের উৎপাদন কমে গেছে এবং সময় মতো তারা বায়ারদের মালামাল সরবরাহ করতে পারছেন না। এই গ্যাস সংকট নিরসনে জনসাধারণ সরকারের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে করে এই গ্যাস সংকটটি দ্রুত সমাধান হয়ে যায়। এই ছিল আমার কাছে গাজীপুরে তীব্র গ্যাস সংকটের কারণে শিল্প, আবাসন এবং সিএনজি স্টেশনগুলোতে যে মারাত্মক প্রভাব পড়েছে তার সর্বশেষ খবর। এদিকে আবারও বন্ধ হয়ে গেছে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলেটর এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। নতুন এলএনজি কার্গো না আসায় গত 3 দিন ধরে সরবরাহ কম ছিল। শেষ পর্যন্ত বিকেলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে আজ একটি এনএলজি কার্গো আসার কথা রয়েছে। সেটি টার্মিনালে যুক্ত হলেই আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যে টার্মিনালটি আবার বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি নতুন করে চাপ তৈরি হয়েছে। চিকিৎসক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। 78টি পদের বিপরীতে কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র 18 জন। এতে ব্যাহত হচ্ছে সেবা, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, আর জানাচ্ছেন মাসুদ রানা। কুড়িগ্রামে বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের। চিকিৎসকের চরম সংকট এবং প্রশাসনিক নানা সীমাবদ্ধতায় ঝিমিয়ে পড়েছে কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফলে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন চরাঞ্চল ও দুর্গম এলাকার রোগীরা। কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, কোনো রোগীরা ট্রিটমেন্ট পাচ্ছে না। আমার পয়সা করি নাই, আমার গরিব মানুষ, আমার ডাক্তার দেখবার পাইনি। নিউরোলজি ডাক্তার নাই, মানসিক ডাক্তার নাই এবং স্ট্রোকের ডাক্তার নাই। হাসপাতালটি 250 শয্যায় উন্নীত হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। নতুন 8তলা ভবনে কোটি কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম বছরের পর বছর অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। এতে একদিকে জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সরকারি সম্পদেরও অপচয় হচ্ছে। খেটে খাওয়া মানুষের অনেক সমস্যা হচ্ছে, তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। সদর হাসপাতালে আরো কয়েকটা ডাক্তার দেওয়া যায়, সব রোগের ডাক্তার দেয়, এই এলাকার মানুষের জন্য সুবিধা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, সীমিত জনবল দিয়ে বিপুল সংখ্যক রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কঠিন। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে ডাক্তারদের যে পদসৃষ্টি রয়েছে 78 জন, কিন্তু প্রায় 60 জনই এখানে নাই, 18 জন কর্মরত রয়েছে। চিকিৎসা আমরা মানসম্মত চিকিৎসা দিতে পারছি না। দ্রুত চিকিৎসক পদায়ন ও জনবল সংকট দূর করে সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সৌদি আরবের মক্কায় 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 15 পারা গ্রুপে প্রথম এবং 30 পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফিজ নুরুদ্দিন জাকারিয়া ও হাফিজ মাহমুদুল হাসান আশরাফিক। মক্কার মসজিদুল হারামে কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ফাইনাল অধিবেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্বের 133টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিনিধি ও আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ নুরুদ্দিন জাকারিয়া। মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করা এবং কোরআনের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের কোনো দেশ যদি ইরানকে সাহায্য করতে এগিয়ে আসে, সেই দেশকে কঠোর পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই অর্থনৈতিক যুদ্ধের ফলে ইরান আন্তর্জাতিক বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও জানান ট্রাম্প। যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, ইরানকে আর কেউ চুক্তির জন্য এত সুযোগ সুবিধা, এত ছাড় দেয়নি। এটা তাদের জন্য দুঃখজনক যে তারা চুক্তি করতে ব্যর্থ হয়েছে। প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান যুক্তরাজ্যে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তারা রাজপরিবারের কর্মরত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন না। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাজা তৃতীয় চার্লসকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এরই মধ্যে হ্যারি ও মেগান দম্পতির সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে ব্রিটেনের স্কুলে ভর্তি করা হয়েছে। সেপ্টেম্বরে তারা ক্লাস শুরু করবে। 6 বছরের বেশি সময় আগে রাজকীয় দায়িত্ব ছেড়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি দিয়েছেন এই দম্পতি। তাদের প্রত্যাবর্তনের ফলে ক্যান্সারের চিকিৎসাধীন রাজা চার্লস তার নাতি নাতনিদের আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন। এবার খেলার খবর। ডারউইন জয়ের পর বাংলাদেশ আছে ফুরফুরে মেজাজে, তবে একেবারে নির্ভর নয়। ম্যাকাই টেস্টেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত মিরাজরা। অনুশীলনে নামার আগে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শরীফুল ইসলাম জানান, ডারউইনের মতো ম্যাকাও টেস্টেও জয় চায় বাংলাদেশ। প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে চায় জিম অনুশীলনে ঘাম ঝরানো টাইগাররা। পরাগ আরমানের রিপোর্ট। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। দাপুটে ক্রিকেট খেলে 9 উইকেটে হারিয়েছে অজিদের। ম্যাচের প্রতিটি সেশনই রাজত্ব করেছে টাইগাররা। দারুণ এই জয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে তামিম শান্তদের। ডারউইনের ইতিহাস গড়ার পর বাংলাদেশের সামনে এবার ম্যাকাই চ্যালেঞ্জ। আর এই ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট। ডারউইনে ছিল ড্রপ ইন পিচ। আবহাওয়া অনেকটা ভিন্ন, তাতে করে টাইগারদের জন্য বড় সুবিধা এবং চ্যালেঞ্জ দুটোই দেখা যেতে পারে। তবে জয়ের জন্য আশাবাদী বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিনটা পার্টি, তখন আরও বেশি ভালো লাগে। কারণ আমরা তো যখন ইউনিটভাবে পারফর্ম করি তখনই কিন্তু আমরা সুন্দরভাবে জয় ছিনিয়ে আনতে পারি। চোটের কারণে ডারউইন টেস্ট খেলা হয়নি পেসার শরীফুলের। আত্মবিশ্বাসী এক টাইগার শিবিরের সদস্য হতে পেরে তিনিও মুগ্ধ। ম্যাকাই টেস্ট খেলার জন্য প্রস্তুত শরীফুল ইসলাম। চেষ্টা করব এটা আমরা ক্যারি করার, দেখা যাক কতটুকু উপরওয়ালা নিয়ে যেতে পারি। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে হবে ইনশাল্লাহ। ম্যাকাইয়ের মাঠে এবারই প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট হতে যাচ্ছে। উইকেটের প্রকৃতি বিবেচনায় শুরুতে পেসাররা সুবিধা পাবেন। 4 পেসার সঠিক লাইন লেন্থে বল করতে পারলে আবারও অজিদের অস্বস্তিতে ফেলা বাংলাদেশের জন্য অসম্ভব কোনো কাজ নয়। পরাগ আরমান, এটিএন বাংলা। জন গাম্পার ট্রফি জিতে পার্ক মৌসুম শেষ করল বার্সেলোনা। ক্যাম্প নুতে আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলিকে 2-1 গোলে হারায় হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের 29 মিনিটে গোল করে বার্সা এগিয়ে নেন হামজা আবদেল করিম। সাবেক ক্লাবের প্রতি সম্মান দেখিয়ে গোল উদযাপন করেননি তারা। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ ব্যবধান কমান আল আহলিয়ার আহমেদ সাইদ জিজু। যোগ করার সময় অ্যান্টনিও গর্ডনের পেনাল্টি রুখে বার্সাকে তৃতীয় গোলের উদযাপন করতে দেননি আল আহলিয়ার গোলকিপার শেউইনি। প্রাক মৌসুম প্রস্তুতি শেষে এবার মূল লড়াইয়ে নামার অপেক্ষায় কাতালানরা। 23 আগস্ট এলচের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে হ্যান্সি ফ্লিকের দল। ফিলাডেলফিয়ার মাঠে নাটকীয় ড্র করল লিওনেল মেসির ইন্টার মায়ামি। 11 মিনিটে পিছিয়ে পড়লেও পিন্তেরের গোলে সমতায় ফেরে মায়ামি। 26 মিনিটে দুর্দান্ত এক গোলে মায়ামিকে এগিয়ে দেন মেসি। অবশ্য সেই লিড ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। এরপর রোমাঞ্চ ছড়ালেও আর কোনো গোল হয়নি। ম্যাচের শেষ দিকে রীতিমতো রণক্ষেত্রে রূপ নেয় সুবারু পার্ক। মাঠে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন ফিলাডেলফিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুভিলিয়ান ও মায়ামির ইয়ানিক ব্রাইট। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে দু দল।
ইস্টার্ন কনফারেন্স টেবিলে 38 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মায়ামি, আর 19 পয়েন্ট নিয়ে টেবিলে 13 নম্বরে রয়েছে ফিলাডেলফিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 35 বছর পর আজ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে চলবে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ। ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। স্বামীর মরদেহ দেখতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। মুন্সিগঞ্জ কারাগার থেকে আনা হয়েছে ঢাকায়। গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকট। পোশাক শিল্প সহ কলকারখানা উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। আবারও বন্ধ মহেশখালীর এলএনজি টার্মিনাল। এবং চিকিৎসক সংকটে কুড়িগ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।